কাতারের আমিরের দেয়া এয়ার অ্যাম্বুলেন্সে করে আগামী 6 মে মঙ্গলবার দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সকাল 10:30টায় দেশে পৌঁছাবেন তিনি। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, লন্ডন স্থানীয় সময় 5 মে বিকেল 4টায় বেগম খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর ছাড়বে। এরপর দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে দুপুর স্থানীয় সময় 1টা 25 মিনিটে পৌঁছাবে। সেখানে 1 ঘন্টার যাত্রা বিরতির শেষে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি দেশের উদ্দেশ্যে রওনা দেবে। হযরত শাহজালাল বিমানবন্দরে তাকে বরণ করতে দলের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। চেয়ারপারসনের দেশে ফেরা নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুশৃঙ্খলভাবে বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। ওই দিন জনসাধারণকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে বিএনপির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। ঐকমত্য কমিশনে দলগুলো যেসব বিষয়ে ঐকমত্য আসবে সেগুলোর ভিত্তিতেই সনদ তৈরি হবে। আর ঐকমত্যের ভিত্তিতে সনদ তৈরিতে সবাইকে একটু না একটু ছাড় দিতে হবে, এমন কথা জানিয়েছেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে 12 দলীয় জোটের সঙ্গে সংলাপের শুরুতে তিনি একথা বলেন। ডক্টর আলী রিয়াজ জানান, জাতীয় ঐকমত্য কমিশনের লক্ষ্য সুস্পষ্ট। সবার সঙ্গে আলোচনা করে একটি সনদ করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। তিনি জানান, ঐকমত্যের দায়িত্ব কেবল কমিশনের নয়, গণমাধ্যমকেও সহযোগিতার ভিত্তিতে এগিয়ে আসতে হবে। সাগরে মাছ ধরার 58 দিনের নিষেধাজ্ঞায় নিদারুণ কষ্টে দিন কাটছে পিরোজপুরের জেলেদের। নিষেধাজ্ঞার 20 দিন পেরিয়ে গেলেও সরকারি বরাদ্দকৃত চাল না পেয়ে হতাশ জেলে পরিবার। তবে ভারতের সাথে মিল রেখে বঙ্গোপসাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা দেয় খুশি তারা। নিষেধাজ্ঞার শেষে আশানুরূপ মাছ ধরতে পারবে প্রত্যাশা তাদের। পিরোজপুর থেকে রশিদ আল মুনানের রিপোর্ট। 58 দিনের নিষেধাজ্ঞায় পিরোজপুরের জেলেপল্লিতে নেই আমেজ। শুনশান নীরব পরিবেশ, মৎস্য অবতরণ কেন্দ্রেও নেই হাকডাক কোলাহল। সারা বছর যেসব জেলে মাছ ধরতে সাগরে থাকে, নিষেধাজ্ঞায় তাদের দিন কাটছে জাল বুনে নৌকা মেরামত করে। কাজ না থাকায় অনেক জেলের চোখে মুখে চিন্তার ভাঁজ। কিভাবে সংসারে খরচ উঠবে, কিভাবেই বা এনজিও আর মহাজনের ঋণ শোধ দেবেন। জেলেরা অভিযোগ করছেন, নিষেধাজ্ঞার এ সময়ে সরকারি বরাদ্দের চাল পাননি। আমরা মনে করেন 58 দিন অবরোধ দিয়েছে না, আমরা তো 58 দিন একদম পুরোইভাবে বাবা 58 দিন কোনো কাজকাম করি না। মনে করেন 58 দিন সরকার যদি আমাদের কোনো বিকল্প ব্যবস্থা করতো তাহলে আমাদের আর বসে থাকতে হতো না। কাঠের কাজ হয়, ওই মেশিনের কাজ মেরামত হয়, ট্রলারের যে কাজ আর কি লাগে ওইটাই হয়, এছাড়া আর কোনো কাজ হয় না। চাল পাই কিন্তু আর্থিক সহযোগিতা পাই না। কিন্তু চাল একদম একটা সব ফ্যামিলিতে চাল খেয়ে থাকতে পারে না। সরকারকে জানাই যে আমাদের আর্থিক যেন সহযোগিতা করে। এত সব অপ্রাপ্তির মধ্যে প্রথমবারের মতো ভারতের সঙ্গে মিলিয়ে মাছ ধরায় নিষেধাজ্ঞা দেয়ায় সাগরে মাছ পাওয়ার সম্ভাবনা বাড়বে বলে ধারণা করছেন জেলেরা। মাছটাই তো বেশি মূলত বাংলাদেশের ভিতরে, ভারতের জেলেরা ঢুকে ধরে নিয়ে যায়। এবারে সেটা পারবে না, এই জন্য অত্যন্ত খুশি জেলেরা। যে জেলেদেরকে আরও সহযোগিতা বাড়ানো প্রয়োজন, তাদেরকে এই যে সামান্য পরিমাণে চাল দেওয়া হয়, এর সাথে প্রতিজন জেলে মাথা পিছু 2000 করে টাকা দেওয়া প্রয়োজন, যাতে তাদের সংসার পরিচালনার জন্য সুবিধা হয়। জেলেদের চাল প্রক্রিয়াধীন আছে। চাল আসার সাথে সাথে জেলেদের মধ্যে বিতরণ করা হবে বলে জানান এই কর্মকর্তা। তারা চাল যে পাবে এবং জেলেরা অনেক উপকৃত হবে এবং তাদেরকে এই যে সময়কালীন যে অবরোধকালীন সময় তাদেরকে বিকল্প কর্মসংস্থানের জন্য বিভিন্ন রকম প্রশিক্ষণ, সরকারি যে সহায়তা আমরা এটা করে যাচ্ছি। গেল 15 এপ্রিল থেকে আগামী 11 জুন পর্যন্ত সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এনটিভি নিউজ ডেস্ক। বিএনপি সবসময় গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে জানিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের পক্ষে কথা বললেই ফ্যাসিবাদের দোসর আখ্যা দেয়া হচ্ছে। জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সম্পাদক পরিষদ আয়োজিত সেমিনারে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, যে গণতন্ত্রের জন্য দেশের মানুষ আন্দোলন করেছে, জীবন দিয়েছে, সে কাঙ্ক্ষিত গণতন্ত্র এখনও প্রতিষ্ঠা পায়নি। ব্যক্তিকেন্দ্রিক যে আক্রমণ করা হচ্ছে, ট্যাগ দেয়া হচ্ছে, সেটি মুক্ত গণমাধ্যমের ক্ষেত্রে বড় বাধা বলে উল্লেখ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, বিএনপির হাত ধরেই বাকশালী শাসন ব্যবস্থার বেড়াজাল থেকে গণমাধ্যম মুক্তি পায়। আগামীতে জনগণের রায়ের উপর সবাইকে আস্থা রাখার আহ্বান ফখরুলের।
যা বলতে চাইবে, মাধ্যম যা বলতে চাইবে সেটাকে গ্রহণ করা বা পছন্দ না হলে সেটা সম্পর্কে কথা বলা সব ঠিক আছে, কিন্তু সেই সংবাদ প্রতিষ্ঠানকে উড়িয়ে দেওয়া, তার প্রতি আপনার মব জাস্টিস প্রয়োগ করার চেষ্টা করা, এগুলোকে অবশ্য আমরা আমাদের সেই পুরনো মানুষেরা আমরা গণতন্ত্রের মানদণ্ড হিসেবে দেখতে পারি না এখনো। মানবিক করিডোর বিষয়ে সরকারের সাথে কারো আলোচনা কিংবা কোনো চুক্তি হয়নি জানিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান বলেছেন, দেশকে অস্থিতিশীল করতে সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানো হচ্ছে। রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর তৌহিদ হোসেন জানান, মিয়ানমারের অভ্যন্তরে চলা সংঘর্ষকে রোহিঙ্গা সংকট সমাধানের জন্য একটি সম্ভাব্য সুযোগ বলেছেন তিনি। তিনি বলেন, রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশে জটিল পরিস্থিতিতে আছে, কারণ আন্তর্জাতিক মহল ছাড়াও মিয়ানমারের অভ্যন্তরীণ অন্তত 3টি পক্ষকে সম্মত করাতে হবে। রোহিঙ্গাদের অধিকার এবং জীবনের পূর্ণ নিরাপত্তার নিশ্চয়তা ছাড়া ফেরত পাঠানো সম্ভব নয় বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। Is this the conflict that is going on in Myanmar? Is this the conflict that is going to give or bring up an opportunity to resolve this issue? We have to ponder over it, and maybe while the situation has definitely been more complicated, but maybe this is the opportunity in which the Rohingyas' rights can be re-established and they can go back to their home. If properly handled, this could be the beginning of conditions of peace, creating an enabling environment for refugees to return. We have not discussed humanitarian corridor. We have no agreement on humanitarian corridor. We have no agreement on anything yet with the parties. নারী সংস্কার কমিশনের বিতর্কিত ধারার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী রওশন আলী এ রিট দায়ের করেন। রিটে নারী সংস্কার কমিশনের বিতর্কিত ও সাংঘর্ষিক বিষয় পর্যালোচনার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনেরও নির্দেশনা দেওয়া হয়েছে। রিটকারী আইনজীবী জানান, উইমেন রিফর্ম কমিশন রিপোর্ট 2025-এর অধ্যায় 3, 4, 6, 10, 11 এবং 12-এ অন্তর্ভুক্ত সুপারিশসমূহ ইসলামী শরীয়তের বিধানসমূহের পরিপন্থী, জনগণের ধর্মীয় অনুভূতির পরিপন্থী এবং বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। তাই রিটটি করেছেন তিনি। রিপোর্টের পুরুষ ও নারীর জন্য সমান উত্তরাধিকার দেওয়ার প্রস্তাব করা হয়েছে। বহুবিবাহ নিষিদ্ধ করার প্রস্তাব এসেছে, যা ইসলামী শরিয়াতে অনুমোদিত একটি বিধান এবং সংবিধানের 41 অনুচ্ছেদ অনুযায়ী ধর্মচর্চার অধিকার ক্ষুণ্ণ করে। বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চে চলতি সপ্তাহে রিট আবেদনটির উপরে শুনানি হতে পারে। হাদিসের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক যে সকল অনুচ্ছেদ রয়েছে সেই সকল অনুচ্ছেদকে কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না এবং এইগুলাকে কেন বাতিল করা হবে না, এই বিষয়ে চেয়ে আমরা রিট পিটিশন দায়ের করেছি। রাজধানীর আফতাবনগর আবাসিক এলাকায় কোরবানির পশুর হাট বসানোর ইজারা বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্ট। এর ফলে চলতি বছরও আফতাবনগরে গরুর হাট বসানো যাবে না বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী ইউনুস আলী আকন্দ। আজ বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। গত 25শে এপ্রিল রাজধানীর আফতাবনগর আবাসিক এলাকায় কোরবানির পশুর হাট বসানোর ইজারার বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। গত 21শে এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আফতাবনগর আবাসিক এলাকায় পশুর হাট বসানোর জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে যাচাই বাছাই ছাড়া নেয়া প্রকল্প গ্রহণ ও তাতে ব্যাপক দুর্নীতি অনিয়ম দেশের অর্থনীতিকে ভোগাচ্ছে বলে জানিয়েছেন অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা। রাজধানীতে এক হোটেলে বাজেট আলোচনায় এসব উঠে আসে। তারা বলেন, দেশে বিদেশি বিনিয়োগের বৃদ্ধির জন্য দীর্ঘমেয়াদী ব্যবসা পরিকল্পনা ঘোষণা জরুরি। বক্তারা বলেন, বর্তমানে জিডিপি প্রবৃদ্ধি অর্জনই মূল বিষয় নয়, এখন তার চেয়ে গুরুত্বপূর্ণ অর্থনীতি স্থিতিশীলতা ও মূল্যস্ফীতি কমানো। একই সাথে রাজস্ব আরোহণে পরোক্ষ করের ওপর নির্ভরতার সঠিক পথ নয়, সরকারকে প্রত্যক্ষ করের উপর জোর দিতে হবে। এ সময় রফতানি ও রেমিটেন্সের ধারাবাহিক প্রবৃদ্ধি অর্থনীতিতে ভালো ইঙ্গিত দিচ্ছে বলে জানান বক্তারা।
গণতন্ত্রের পক্ষে কথা বললেই ফ্যাসিবাদের দোসর আখ্যা দেওয়া হচ্ছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি সবসময় গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে। রাজনীতিবিদরা মনে করেন ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থ রক্ষায় গণমাধ্যমকে ব্যবহার করা হয়েছে। অন্যদিকে সম্পাদক পরিষদের নেতারা বলেছেন, মুক্ত গণমাধ্যমের প্রতিশ্রুতি অধরাই থেকে গেছে বারবার। সম্পাদক পরিষদের আলোচনায় এসব কথা বলেন তারা। হাসান মাহমুদের রিপোর্ট। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে সম্পাদক পরিষদের এই আয়োজন। ফ্যাসিবাদ পরবর্তী সময়ে গণমাধ্যমের স্বাধীনতার সূচক এগিয়ে এলেও তা সন্তোষজনক নয় উল্লেখ করে রাজনীতিবিদরা বলেন, গণতান্ত্রিক দেশ গড়ে তুলতে হলে চিন্তা ভাবনাকেও গণতান্ত্রিক করতে হবে। মির্জা ফখরুল বলেন, বাকশাল থেকে গণমাধ্যমকে মুক্ত করেছিল বিএনপি। আমার কথা বলতে ভয় হয় এই জন্যে আমার এতটুকু কথা একটু কাট করে রেখে দিয়ে কাটপিস দিয়ে আর বাকিটা ছেড়ে দিল, আমি আপনার ভারতীয় দোসর হয়ে গেলাম। আমরা বলি না যে আমরা একেবারেই আপনার ধোয়া তুলসী পাতা, কিন্তু এই কথা নিঃসন্দেহে বলতে পারি আমরা বরাবরই সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে ছিলাম, আছি এবং ভবিষ্যতে থাকবো। সে গভর্নমেন্টে থাকি আর না থাকি, যেখানেই থাকি। গণমাধ্যমের ভেতরে থাকা ফ্যাসিবাদী প্রবণতা দূর করতে হবে উল্লেখ করে একটি সংবাদ গোষ্ঠী আরেকটিকে আক্রমণ করে যাতে যুক্ত হয় রাজনৈতিক গোষ্ঠীও। সবাইকেই বলতে হবে, দেশটা যে বদলাতে চাই, তার ফুল ললছে বলতে নতুন একটা দেশ গড়তে চাই, নতুন বাংলাদেশ। তার জন্য সব ব্যাপারই আপনাকে কথা বলতে হবে, জনগণ যাতে সেটা বুঝে শুনে সম্মত হয়, তার পক্ষে কাজ করে, সেরকম জায়গায় যেতে হবে। মুক্ত গণমাধ্যমের প্রতিশ্রুতি আমরা সকলেই দিচ্ছি, সেটি আসলে আরো কিভাবে কার্যকর করা যায় সেই বিষয়ে আমরা যদি আরো বাস্তবিক অর্থে আরো খোলামেলা আমরা নিজেদের মধ্যে আলোচনা করতে পারি, সেই রূপরেখা তৈরি করতে পারি, এটি আমাদের জন্য ভালো হবে। সম্পাদক পরিষদের নেতারা বলেন, বারবার মুক্ত গণমাধ্যমের প্রতিশ্রুতি দেয়া হলেও তা উপেক্ষিত হয়েছে। মামলার যে প্রবণতা, আপনি 100 জন 50 জন 20 জনের বিরুদ্ধে মামলা, তার মধ্যে একটা সাংবাদিকের নাম ঢোকাই দিল। আমি মেনে নিলাম মামলা করার অধিকার, বাট কোনো আইনের যদি অপপ্রয়োগ হয়, কোনো আইনের যদি মিসইউজ হয়, তাহলে কি সরকার কিছু করবে না? আমাদের মধ্যে যে অনৈক্য বিভাজন আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করছে। এই অবস্থায় আমি আশা করব পত্রিকায় ইদানিং আবার টেলিভিশনে যে বিভেদ সৃষ্টি হয়েছে, এটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। গণমাধ্যমকে গণমানুষের পক্ষের করে তুলতে সবাইকে ভিন্নমত দমন থেকে বিরত থাকার আহ্বান বক্তাদের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে তিস্তা নদী রক্ষা আন্দোলনের সমাবেশ চলছে। পরে গণপদযাত্রা কর্মসূচির উদ্বোধন করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। নগরীর শাপলা চত্বরে সমাবেশে সভাপতিত্ব করছেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক, বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। উপস্থিত রয়েছেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সহ অন্যরা। বক্তারা বলেন, তিস্তা নদীর ভাঙন, পানি শূন্যতার পাশাপাশি ভয়াবহ বন্যায় চরম দুর্ভোগের শিকার নদীর পাড়ের বাসিন্দারা। ঘরবাড়ি সহ মূল্যবান সম্পদ হারিয়ে অনেকে নিঃস্ব। তাদের ভোগান্তি লাঘব এবং তিস্তা নদীর রক্ষায় অন্তর্বর্তী সরকারকে কার্যকর ভূমিকা রাখার দাবি জানান বিএনপি নেতারা। সমাবেশ শেষে শাপলা চত্বর থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রায় 3 কিলোমিটার দূরে জিলা স্কুল মাঠে গিয়ে পদযাত্রা শেষ হবে। এতে অংশ নেবেন রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী ও গাইবান্ধার তিস্তা তীরবর্তী অসংখ্য মানুষ। বিচার ব্যবস্থা পুরোপুরি সংস্কার না হলে অন্যান্য সংস্কার কার্যকর হবে না বলে মন্তব্য করেছে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন অনুষদ আয়োজিত ন্যায় বিচারের ভবিষ্যৎ রূপকল্প শীর্ষক সেমিনারে এসব কথা বলেন প্রধান বিচারপতি। সকালে আইন অনুষদ মিলনায়তনে প্রফেসর ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ইয়াহিয়া আক্তার। বক্তব্য রাখেন AK খান ফাউন্ডেশনের ট্রাস্টি সেক্রেটারি সালাউদ্দিন কাশেম খান। প্রক্রিয়া চলছে এবং বহু আপনার রেকমেন্ডেশনস প্রপোজাল রাখা হয়েছে। তবে আমি মনে করি বিচার ব্যবস্থার যদি সংস্কার পূর্ণাঙ্গ যদি সংস্কার না হয়, অন্যান্য সংস্কার প্রক্রিয়ার স্থায়িত্ব বজায় থাকবে না। এইটাই আমি বার্তাটা পৌঁছতে চাইছি দেশবাসীর কাছে।
সিলেট সদর উপজেলার 4 কিলোমিটার রাস্তা খানাখন্দের কারণে ভোগান্তিতে 6 গ্রামের মানুষ। অনেকটা থমকে আছে তাদের জীবনযাত্রা। 2022 সালের বন্যায় ক্ষতিগ্রস্ত চলাচলের অনুপযোগী সড়কটি মেরামতে নেওয়া হয়নি কোনো উদ্যোগ। সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের পিঠারগঞ্জ বাজার থেকে ইসলামগঞ্জ বাজারের রাস্তা দিয়ে চলাচল করেন আশেপাশের 6 গ্রামের মানুষ। গুরুত্বপূর্ণ 4 কিলোমিটার রাস্তা জুড়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত। দীর্ঘদিন সংস্কারহীন বন্যায় বিধ্বস্ত সড়কটি সংস্কারে দ্রুত উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন না হলে অদক্ষ লোক তৈরি হবে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। দুপুরে লক্ষ্মীপুরে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে প্রাথমিক শিক্ষার উন্নয়নে মত বিনিময়ের সভায় তিনি এসব কথা বলেন। প্রাথমিক শিক্ষা যদি ঠিক মতো না হয় তাহলে আমাদের লোক তৈরি হলো কোথায়? এবং যেসব লোক তৈরি হলো তারা কি হবে? তারা অদক্ষ লোক হবে এবং অনেক সময় অকাজের লোক হবে এবং সমস্যা তৈরি করবে সমাজের জঞ্জাল বাড়াবে। সেই জন্যই প্রাথমিক শিক্ষাটা এত গুরুত্বপূর্ণ, যদিও আপাতভাবে খুবই নিরীহ এবং চোখেই পড়ে না। মানিকগঞ্জে চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ঢাকার বাড়িধারা বাড়ি থেকে গ্রেফতার ছাত্রলীগ ও যুবলীগের 5 নেতাকর্মীকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে সদর থানা পুলিশ আসামিদের মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে বিচারক 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। শনিবার সন্ধ্যায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ঢাকার বাড়িধারা বাড়ি থেকে তাদের গ্রেফতার করে মানিকগঞ্জ সদর থানা পুলিশ। 15 এপ্রিল রাতে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের চান্দর গ্রামের চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়। মিয়ানমারের রাখাইনে মানবিক করিডোর দেওয়ার বিষয়ে সরকারের সাথে কারো আলোচনা কিংবা কোনো চুক্তি হয়নি, এমনটা জানিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান বলেছেন, মিয়ানমারের সাথে প্রক্সি ওয়ারে জড়াবে না বাংলাদেশ। অন্যদিকে মিয়ানমারের অভ্যন্তরে চলা সংঘর্ষ রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য সম্ভাব্য সুযোগ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর তৌহিদ হোসেন। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে আয়োজিত সেমিনারে অংশ নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশ জটিল পরিস্থিতিতে আছে। তবুও মিয়ানমারে বিদ্যমান পরিস্থিতিকে রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য সম্ভাবনাময় বলে আশাবাদ প্রকাশ করেন তিনি। অধিকার এবং জীবনের নিশ্চয়তা ছাড়া রোহিঙ্গারা রাখাইনে ফেরত যাবে না। ইতিহাস বলে এরকম জাতিগত সংকট সংঘর্ষ ছাড়া সমাধান হয়নি। মিয়ানমারে এখন সেরকমই সংঘর্ষ চলছে। হয়তো এরকম অবস্থা রোহিঙ্গা প্রত্যাবাসনে সুযোগ তৈরি করবে। বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান বলেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের হয়ে রাখাইনে প্রক্সি ওয়ার চালাবে এমন প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে, অথচ সরকারের সাথে মানবিক করিডোরের বিষয়ে কোনো পক্ষেরই আলোচনা কিংবা চুক্তি হয়নি। আমরা মানবিক করিডোর নিয়ে কোনো আলোচনা করিনি, এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, কোনো পক্ষের সাথে সমঝোতাও হয়নি, অথচ প্রপাগান্ডা চালানো হচ্ছে আমরা যুক্তরাষ্ট্রের হয়ে প্রক্সি ওয়ারের জন্য নেমেছি। মিয়ানমারের অভ্যন্তরে অস্থিরতা তৈরি হবে এমন কিছুই সরকার করবে না জানিয়ে ডক্টর খলিলুর রহমান বলেন, দেশটির সার্বভৌমত্বকে সম্মান করে বাংলাদেশ, তবে দেশের সীমান্ত রক্ষায় সরকার প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেবে বলেও জানান তিনি। বাংলাদেশ মিয়ানমারের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল। দেশটিতে নতুন করে অস্থিতিশীলতা তৈরি হোক এমন কিছুই চায় না বাংলাদেশ। আমাদের পাশেই নতুন প্রতিবেশী তৈরি হচ্ছে, তবে প্রতিবেশী হিসেবে যেই আসুক আমরা আমাদের সীমান্তকে নিরাপদ রাখতে সবসময়ই কাজ করে যাব। সেমিনারে অংশ নেয়া বিশ্লেষকরা বলেন, দীর্ঘকালীন এই সংকট সমাধান হওয়ার আগ পর্যন্ত আন্তর্জাতিক পরিসরে রোহিঙ্গা ইস্যুতে দৃঢ় অবস্থান নিতে হবে বাংলাদেশকে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। সীমিত পরিসরে বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা চালু করল সংযুক্ত আরব আমিরাত। আজ প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ করে একথা জানান দেশটির রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামৌদি।
রাষ্ট্রদূত জানান, প্রতিদিন 30 থেকে 50টি ভিজিট ভিসা দিচ্ছে দূতাবাস, ব্যবসায়িক ভিসাও দেওয়া হচ্ছে। এছাড়া দক্ষ কর্মীদের ভিসার জন্য অনলাইন সিস্টেম পুনরায় চালু করা হয়েছে। রাষ্ট্রদূত জানান, ধীরে ধীরে ভিসা বিধিনিষেধ আরও শিথিল করা হবে। জুলাই আন্দোলন চলাকালে দুবাইয়ে শেখ হাসিনার বিরোধী বিক্ষোভে অংশ নেয় বেশ কয়েকজন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক প্রচেষ্টায় তাদের দেশে ফেরত আনা গেলেও অঘোষিতভাবে বাংলাদেশিদের জন্য এতদিন ভিসা দেয়া বন্ধ রাখে আরব আমিরাত সরকার। সরকারি হিসেবে এবছর কোরবানির পরও 20,68,135টি পশু উদ্বৃত্ত থাকবে, তাই কোনো পশু আমদানি করা হবে না এবং অবৈধভাবেও প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। দুপুরে সচিবালয়ে ঈদ উল আজহাতে কোরবানির পশুর চাহিদা, সরবরাহ এবং অবাধ পরিবহন নিশ্চিতকল্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। দেশে এখন কোরবানিযোগ্য 1,24,47,337টি পশু দেশে আছে বলেও জানান উপদেষ্টা। পশু পরিবহনে চাঁদাবাজি ঠেকাতে সব রকমের পদক্ষেপ নেওয়া হবে এবং কোনো সমস্যা হলে হটলাইন নম্বর 16358-এ ফোন দেবারও আহ্বান জানান তিনি। বলেন, কোরবানির পশু পরিবহনে উত্তরবঙ্গ থেকে ঢাকা হয়ে চট্টগ্রাম পর্যন্ত বিশেষ ট্রেনের ব্যবস্থা থাকবে। এছাড়া স্টেরয়েড বা হরমোনের ব্যবহার ঠেকাতে এখন থেকেই মাঠ পর্যায়ে নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান তিনি। প্রায় 3 কোটি টাকা আত্মসাতের অভিযোগে বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোর্শেদ আলম সহ 3 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুরে দুদকের প্রধান কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা জানান সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। তিনি বলেন, বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোর্শেদ আলম, তার ছেলে সাইফুল আলম এবং মোর্শেদ আলমের ভাই জসিম উদ্দিন সহ 3 জনের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে মামলা করা হয়েছে। এদিকে স্থানীয় সরকার এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব মজেম হোসেন এবং স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের 2 ব্যক্তিগত কর্মকর্তা, ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবি এবং জাতীয় নাগরিক পার্টির সাবেক যুগ্ম সদস্য সচিব ABM গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। ভোক্তা পর্যায়ে মে মাসের জন্য এলপিজি ও অটো গ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে। এতে 12 লিটার এলপিজির দাম 19 টাকা এবং প্রতি লিটার অটো গ্যাসের দাম গত মাসের চেয়ে 84 পয়সা কমানো হয়েছে। বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন কার্যালয়ে মে মাসের দাম ঘোষণা করেন বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ। নতুন দাম অনুযায়ী প্রতি 12 লিটার সিলিন্ডারের দাম 1,450 টাকা থেকে কমিয়ে 1,431 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া অটো গ্যাসের দাম 66 টাকা 41 পয়সা থেকে কমিয়ে 65 টাকা 57 পয়সা নির্ধারণ করা হয়েছে। 2026 সালের টি-20 বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্ব পেলেন লিটন দাস। আর পাকিস্তান সিরিজ পর্যন্ত তার ডেপুটির দায়িত্ব পেয়ে সবাইকে চমকে দিয়েছে শেখ মেহেদী। নেতৃত্ব ছেড়ে দেয়া নাজমুল হোসেন শান্তকে নিয়ে ঘোষণা করা হয়েছে আমিরাত ও পাকিস্তান সিরিজের জন্য 16 সদস্যের স্কোয়াড। মমিনুর রিপনের রিপোর্ট। লিটন কুমার দাস ক্যাপ্টেন, তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন। আরব আমিরাত ও পাকিস্তান সিরিজের স্কোয়াডে খুব বেশি বিস্ময়ের কিছু নেই। নাজমুল হোসেন শান্ত ক্যারিবীয় সিরিজের পর এ ফরম্যাটে নেতৃত্ব ছাড়ায় ফর্মহীন লিটনের কাঁধেই গেল আগামী বিশ্বকাপ পর্যন্ত অধিনায়কত্বের ভার। এই পরিকল্পনার পিছে নির্বাচক এবং কোচিং হেড কোচ তাদের একটা সংমিশ্রণ ছিল। ওর মধ্যে যেই সম্ভাবনাটা আছে, ও যদি নিজের খেলাটাকে ঠিকমতো গুছিয়ে নিতে পারে তাহলে হি ক্যান বি অ্যান অ্যাসেট। এই স্কোয়াড নিয়ে রোমাঞ্চ অনেক আগেই শেষ, বাকি ছিল আনুষ্ঠানিকতা। সেখানে অনেককে অবাক করে দিয়ে সহ অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে মেহেদীকে। এই সময়টুকুর জন্য শেখ মেহেদী তাকে ভাইস ক্যাপ্টেন হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। এখানে যে 5টা বোলার থাকবে তাদেরকে 4 ওভার করে বল করতেই হবে। তো সেই ক্ষেত্রে যেমন শেখ মাহাদি কিছুটা এগিয়ে আছে। মেহেদী হাসান মিরাজকে এই 2 সিরিজে না রাখার মধ্য দিয়ে তাকে যে টি-20তে বিবেচনায় খুব বেশি গুরুত্ব দিয়ে ভাবছে না নির্বাচকরা, সেই বার্তাটাও দেয়া হলো। মিরাজ ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মমিনুর রিপন, NTV নিউজ, ঢাকা।